এটা ঠিকই বলেছো যে 3 বছরে যদি চাইতাম আমি আমার লাইফটাকে পুরো সেট করে নিতে পারতাম, কিন্তু আমি 3 বছরের লাইফ কাটানোর জন্য আসিনি। আমি সারা জীবন কাটানোর জন্য ভেবেছিলাম, আর তার জন্যই হয়তো এই কষ্টগুলো এখনও আছে। চ্যানেল দরকার যেইখানে আমি পুরো মানে পাই টু পাই ঠুকবো, আর আমি সবার প্রথমে শালা টোকে ঠুকবো। আমার নেক্সট যে হবে সেই সব কিছু অ্যাকসেপ্ট করবে না। আমি হাসতে হাসতে কী সব বলে দিচ্ছি। প্রীতি মণ্ডল কিভাবে বং রনকে ঠগিয়েছে শেষ পর্যন্ত এইবার ভিডিওতে এসে সেইটা ফাঁস করে দিল রন। আর কেন এবার রন প্রীতি তারা দুইজন আলাদা থাকতেছে সবকিছু A to Z ক্লিয়ার করে দিয়েছে রন। দুইজনেই দীর্ঘদিন ভালোবেসে পালিয়ে বিয়ে করে শেষ পর্যন্ত এখন তারা আলাদা থাকতেছে। তবে এর পেছনে অনেক কারণ তুলে ধরে রন। নিজের সুখের জন্য নাকি সমস্ত কিছু করেছে প্রীতি মণ্ডল, সমস্ত কিছু দোষ এমনকি যত ঝামেলা রয়েছে সবকিছু রনের উপর চাপিয়ে দিয়েছে প্রীতি মণ্ডল। অন্যদিকে ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন প্রীতি মণ্ডলের একটা ভিডিও, যেখানে প্রীতি মণ্ডল বলেছে আমিও এখন একা থাকতে শিখে গেছি। তো প্রিয় দর্শক চলুন আগে দেখে আসি বং রন প্রীতির ব্যাপারে কি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলো। বং রন আর তার বাপন বিশ্বাসের কোনো নাম নেই, মানে কি মানে সব করলাম আমি। বাপন বিশ্বাস ভিডিও বানাতো না বংরন, আমি বানালাম, মেরে ফেললাম বংরনকে। বাপন বিশ্বাস বংরনকে মেরে ফেললো, কন্ট্রোভার্সি শুরু। বাপন বিশ্বাসে ফিরে আসছে না কেন বলবো গাইস, বংরন যদি দেয় তাহলেই ভিউ আসবে। বাপন বিশ্বাসকে লোক চিনতে পারবে না, বুঝতে পারবে না, লোক রিলেটও করবে না, ভিউ আসবে না। 2-4 মাস পর বাপন বিশ্বাসের নামও সবাই ডাকবে, বাপন বিশ্বাসকেও সবাই চিনবে। চলো আরও কিছু স্মৃতি আছে, বাড়ির দিকে যাই। ওইখানেও অনেকটা টাইম কাটিয়েছি, অনেকটা টাইম কি ওইখানে অনেক ভালো ভালো স্মৃতি কি গাইস, অনেক স্পেশাল স্মৃতিও আছে, যার জন্য আমার থাকতে অসুবিধা হয় ওই ঘরটায়। আমি জাস্ট বোনের বিয়ের জন্য আটকে আছি, না বলি না হি গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তখন ভাবি যে হ্যাঁ এটা আমাদের চ্যানেল, আর আমি মানে কথার ধরনে আমি যখন বলি যে হ্যাঁ এটা আমাদের বাড়ি, হ্যাঁ সবাই এই বাড়িতে এসে থাকতে পারে না, কিন্তু আমি যখন বলি হ্যাঁ গাইজ এটা আমাদের বাড়ি, মানে আমাদের সবারই বাড়ি। তো এইটা আমাদের সবার বাড়ি, মানে ইউটিউবের টাকা এই বাড়ি হয়নি, ইউটিউবের টাকা এই বাড়ি হয়নি বন্ধু। এই সাম্রাজ্যে শুধু উপরে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা তখন আবার করতে পেরেছিলাম কেন সেটা বলি। ইউটিউবের আর্নিং ধরো, আমরা তো বলতে পারো যে হ্যাঁ তোমরা একসাথে কাজ করছো, তো তোমাদের আলাদা হয়তো কোনো ইনকাম অফ সোর্স ছিল না, কিন্তু হ্যাঁ ওর ছিল না, আমার ছিল। আমার ইউটিউবের বাইরেও দোকান দিয়ে শুরু করে, আর মেইন ইনকাম যেটা আমার তখন আসতো যখন আমাদের রিলেশন ছিল, তো তখন আমার পার মান্থ মজ দিয়ে 1 লাখ টাকা করে পেমেন্ট করতো ভাই। 1 বছরের কন্ট্যাক্ট ছিল। একটা ছেলে যদি 1 বছরে 12 লাখ টাকা নিজে ইনকাম করে, ওর সাথে না আবার এক গুলিয়ে ফেলো না, ধরো ইউটিউব এই ছাড়াও যদি কারোর এক্সট্রা একটা 12 লাখ চলে আসে, এরকম একটা রুম না ভাই, এরকম পুরো বাড়িও তৈরি করে দিত। তো যাই হোক, আমি এখনও বলি যে হ্যাঁ ওই ঘরটা আমাদের দুজনের পছন্দের, ওই উপরের রুমটা তৈরি হয়েছিল। আর ভালো লাগে এটা বলতে যে আমরা দুজন মিলে ওইটা সুন্দরভাবে ঘরটা সাজিয়েছিলাম। যেটা সত্যি সেটা বলতে অসুবিধা কি। এই ঘরটার পিছনে তারও অনেক হাত ছিল। ইভেন ওই ঘরটার পিছনে না, আমার অনেক ভালো মুভমেন্ট, আমার অনেক ভালো স্মৃতি, আমাদের অনেক ভালো কাজ, সব কিছুর পিছনেও ওরও হাত আছে, আমারও হাত আছে। এই শুধু লোনগুলো আমি একা দিচ্ছি কেন? ও যাই হোক, এই লোন দেওয়ার ব্যাপারটা গাইজ একদিন ভালোভাবে বলবো, মানে আলাদাই গাইজ, আলাদাই। অনেকে হয়তো দা প্রচুর বড় লোক, হ্যাঁ ভাই আমি না, আমার বাবা বড় লোক। এবার তোমরা অনেকেই ভাববে যে দাদা তুমি এই বাড়িতে আসো না কেন? তো দেখো, এই বাড়িতে যেই ইনসিডেন্টটা হয়েছিল, আমি আজ পর্যন্ত না কোনোদিনও প্র্যাঙ্ক করেছি বা তোমাদের কোনোদিনও মিথ্যা কথা বলেছি। আমার যেটা হয়েছে আমার লাইফে আমি সেটা শেয়ার করি ভাই। অসুবিধা কি? হ্যাঁ ভুল ত্রুটি আমার দ্বারাও হয়েছে, ভুল আমিও করেছি, কিন্তু যেই কাণ্ডটা ঘটেছিল ওটা কি আমার সাথে ঠিক ঘটেছিল? তারপরেও আমি এইখান দিয়ে তার সাথে ভালোভাবে জানি লাইফ কাটাতে পারি। তো তার চেষ্টা আমি মানে কি বলে শেষ বিন্দু পর্যন্ত আমি করেছি, যে হ্যাঁ চেষ্টাটা আমারই ছিল বলে এতদিন আমরা একসাথে ছিলাম। এই চেষ্টাটা আমি যদি মনে হয় বেটার কারোর সাথে এই টাইমটা দিই, মানে এখন তার ভেবে লাভ নেই, নেক্সট টাইম আমার এটাই ভাবতে হবে যে তোমার মেন্টালিটি আগে দেখো, যে আমরা অনেক তাড়াতাড়ি ডিসিশান নিয়েছিলাম। হ্যাঁ এটা তো সত্যি, তাড়াতাড়ি মানে কি ভাই, ওর ডিসিশান এর জন্যই নিয়েছিল যে ভিডিও করতে পারে না, ওর রেজিস্ট্রেশন হয়ে গেলে হয়তো ওকে ভিডিও করতে দেবে।
এখন তো সবাই সাপোর্ট করছে, কোনো অসুবিধাই নেই, সে থাকুক না থাকুক বাড়ির লোক। আর মেইন হচ্ছে টাকা, গাইজ মেইন হচ্ছে টাকা। তো ও ভালো আছে আর আমিও ভালো থাকবো। ফালতু তোমরা এই সব একদম টেনশন মেনশন নিও না, টেনশন তো আমার নেওয়ার দরকার। লোন আমার আছে, এই 3-4 মাস যে আমি এখন আমি কুত্তার মতো খেটে যাচ্ছি। এরপরে লোনগুলো ক্লিয়ার করবো আর আস্তে আস্তে তোমরা দেখতে পারবে। এরপরে তো ব্লগ করবো, গাড়িটার নিলাম হবে আমার। নিলাম হবে না ওটার ভাই, গাড়িটা ভাই কী গাড়ি অন্তত তোমরা জানো যে হ্যাঁ বংরন কী গাড়ি কিনেছে। হ্যাঁ ওই গাড়িতে লোক কি আমি নিজেই শালা ভাড়া করে ওঠার ক্ষমতা ছিল না আমার, আমি শালা ওই গাড়ি কিনেছি। এবার কি হচ্ছে, ওই গাড়িটাও আমি কিনেছি। হ্যাঁ আমি কিনেছি ওই গাড়িটা, আমি কিনেছি। আর ওই গাড়িটা চেয়েছিল, আমি ভেবেছিলাম ঠিক আছে চ তোকে তো সব কিছু দিয়েই দিচ্ছি, কারণ এরপরে আমার লাইফ নিয়ে আমার না ভাবলে হবে, তুই হ্যাপি থাক, তুই কে হাত রাখেগা। কিন্তু ওই গাড়িটার এখনও যা লোন আছে, মানে ধরো যেই টাকা দেওয়া হয়েছে ওই গাড়িটাতে এখনও তার দিয়ে 2 গুণ বেশি লোন বাকি আছে। মানে ওই গাড়িটা আমি যখন বিক্রি করব তখনও আমায় আরও টাকা দিতে হবে বিক্রি করার জন্য। এবার ভাবো এই গাড়িটা যদি আমি কাউকে দিয়ে দিই, এখনও 3 বছরের লোন বাকি আছে, গাড়িতে অন্য কেউ চাপছে, লোন আমি দিচ্ছি, এটা বেশি কষ্টদায়ক হবে। 3 মাসের মধ্যে আমি সব ঠিকঠাক করতে পারবো, লাইফ আবার 0 দিয়ে শুরু করব, কারণ এখন আমি মাইনাসে অনেক ফেসে আছি, অনেক। তাই বললাম 2-3 মাস কন্টিনিউ দেখো, বুঝতে পারবে কে কী নিয়ে গেছে আর কার কাছে কী আছে, কে কতটা ধ্বংস হয়েছে। আরে ভাই মজায় তো ও আছে, আমি তো শেষ হয়েছি ভাই, কি বাজে ভাষা ফেসেছি এই 3 বছর। এই লাস্ট 3 মাস আমি কুত্তার মতো আরও কাজ করবো গাইজ। কাজ করে আমার এই লোন টোন মিটানোর পর আমি গঙ্গায় যাব, গঙ্গায় গিয়ে ভালোভাবে চান করবো। আর সাইয়ারা মুভি না ওইটা কী জানি, একটা মুভি ছিল না, গঙ্গার জল নিয়ে এসে ওর মাথায় ঢেলে দেয়, ওইটাও করবো একদিন, ট্রাই যে পেইড কোলাবোরেশন যদি করে ওরকম একটা শ্যুট ওর সাথে করবো। মডেল তো ও এইটুখানি তো করা দরকার ভাই, বাংলার টপ মডেল বানিয়ে দিয়ে গেল, বাংলার টপ মডেল বানিয়ে দিয়ে গেল তোকে। তো এইটুখানি একটা কোলাবোরেশন না ভাই, আমার নেক্সট যে হবে সেই সব কিছু অ্যাকসেপ্ট করবে না। আমি হাসতে হাসতে কী সব বলে দিচ্ছি, আর এই সব ব্লগ যদি পোস্ট করি, লাইফস্টাইল শেয়ার করছি, যেগুলো মনের মধ্যে চলছে সেগুলোই বলছি। হতে পারে কয়েকজনের খারাপ লাগলে, কারোর চিন্তা ভাবনায় আমি খারাপ হলে তার চিন্তা ভাবনা খারাপ। আমি যেরকম আমি সেরকম, আমি কারোর জন্য আর নিজেকে চেঞ্জ করছি না। অনেক চেঞ্জ করেছি ভাই, অনেক চেঞ্জ করেছি, লাস্টে আমিই ঠকেছি। নিজেকে চেঞ্জ করে লাভ নেই, তুমি যেরকম সেরকমই থাকো, তোমায় ওরকমই মানায়। ভাই কীরকম ছিলাম, সিগারেটের ধোঁয়া আমি সহ্য করতে পারতাম না, সে সিগারেট খাচ্ছে, আমার বন্ধুগুলো অবাক, অবাক, বন্ধুগুলো অবাক যে শালা কী হয়েছিস। তো আমি বলতে চাইছি গাইস, এরকম হতে হলে তোমাকে মানে চোখ বন্ধ করে দেখো, যেটা কোনো দরকার হয়ই না, চোখ বন্ধ করে প্রেম করার দরকার পড়েই না। মানে অন্য কিছু করতে গেলে সে তুমি চোখ টোক বন্ধ করে করতে পারো, তোমার ব্যাপার। কিন্তু প্রেম ভালোবাসা করতে গেলে চোখ খোলা রাখো, দেখো কি হচ্ছে, এরপরে কত দূর গেলে কত বড় বাস খাবে। না হলে আমার তো মনে হয় না, আমার মানে আমি যেখান থেকে ফিরে এসেছি সেইখান থেকেও জীবন্ত ফিরে আসতে পারে। তো একদিন বলবো গাইস আমার স্ট্রাগেলের কথা, এই ভিডিও বানিয়ে না, মানে এই ভিডিও বানানোর স্ট্রাগেলের আগেও অনেক স্ট্রাগেল আছে, যেইখান দিয়ে হ্যাঁ স্ট্রাগেল করে একটা ফোন গিফট করেছিলাম তাকে, তারপরে সে এত বড় স্ট্রাগেল করতে পেরেছে। তো বলো কার স্ট্রাগেলটা বেশি, তুমি বলো। এখন অনেকের নাম ভাই, অ্যাকাউন্ট কে তৈরি করে দিয়েছে সেটা ম্যাটার করে না। মানে আজকে এটাও ম্যাটার করছে না যে ওর বাবা মা ওর লাইফের সেরা জিনিস, যে হ্যাঁ তার জন্যই তুই আছিস। ভাই অ্যাকাউন্ট খুলে দিয়েছে, সব ক্রেডিট থাক। ভাইয়ের ব্যাপারে আমি বেশি গভীর বলবো না, কারণ এ ভাই সে ভাই না। বলবো গাইস 3 মাস ওয়েট করো, একদিনে বলে দিলে না হজম হবে না। তো এইখানে যে কত ঘ্যাপলা চলছে, কে কত মোটিভেশন কিসের জন্য পাচ্ছে, মজা কিসের জন্য পাচ্ছে, আর আমি তো সারা ফেসে মানে এইটা নাকি ফেক অ্যাকাউন্ট, তাও আবার ভেরিফাই। তো ভাই ভেরিফাই একটা অ্যাকাউন্ট দিয়ে যদি এরকম উল্টো পাল্টা ব্লেম পোস্ট হয়, লোকে সত্যি ভাববে
কন্ট্রোভার্সি শুরু নে। আমার কিছুই না, আমার নামে মিথ্যে বলেছে, আমার তাতে ছেড়ে গেল, তাও আবার ফেক প্রোফাইল দিয়ে। রিচ ভাই বিশ্বাস করো, ওই পোস্টটা যেদিন কারা করেছে 30,000 ফেসবুকে ফলোয়ার বেড়েছে। মানে বদনাম হলেও যে ফলোয়ার বাড়ে, আমি নিজে এখন প্রমাণ দেখছি নিজের চোখে গাইস, চোখে। পরকীয়ার পোস্টটা হওয়ার পর দিয়ে মানে পরক্রিয়া করার জন্য যে এত মেসেজ ঢুকছে সেটা চিন্তা ভাবনার বাইরে। তো আমি ভিডিওতে এটা বলতে চাইছি গাইস, ওই যে পোস্টের সাথে আমার কোনো মিল নেই, আমার মন অন্য ধরনের, মনের মিলন ছিল তখন, তাই আমরা একসাথে ছিলাম। এই পরক্রিয়ার যদি একটুখানিও ছোঁয়া থাকতো না, মুভ অন করতে 2 মিনিট টাইম নিতাম, একজনের হাতে না কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়তাম। ভাই আমি ব্লগ করবো না, আমি উল্টো পাল্টা বলে দিচ্ছি গাইস, অন্য টপিকে কথা হচ্ছে কিছুক্ষণ পর। তো গাইস অনেক উল্টো পাল্টা কথা বলে দিচ্ছিলাম, আমারই মনে হচ্ছিল না ভাই এবার মুখে লাগাম লাগা। তো মুখে লাগাম লাগিয়ে আমি উপরে ঘরে আসলাম, আর আমার মনের মধ্যে এরকম কথাবার্তা চলতে থাকে, তোলপাড় হতে থাকে। কারণ আমি এই লাস্ট 1 বছর ধরে কারোর সাথে ঠিক করে কথা বলি না। মানে পরক্রিয়া তো দূরের কথা, আমি কারোর সাথে ঠিক করে কথা মানে বলার মতো মনটা পর্যন্ত আমার ছিল না। তো আস্তে আস্তে দেখি আজকে একটুখানি বেরোবো, বর্ধমানে দিয়ে যাব। ভাই বাড়ি দিয়েও বেরোতে ইচ্ছা করে না, ওই মানে হয় না দুটো প্রবলেম ছিল, তারই সলিউশন দিলাম। তারপরে পালিয়ে বিয়ে নিয়ে তো সবাই অনেকে এক্সাইটেড। পালিয়ে বিয়ে হওয়ার পরে প্রচুর 2 দিন থানা পুলিশ হয়েছে, কারণ যারা বিয়েটা দিয়েছে মানে আমরা, আমাদের মধ্যে 2 জনকে তুলে নিয়ে গেছিলো কিডন্যাপিং কেসে। আর সাধারণত ভাই বাড়ির লোক হলে বা আমিও যদি মেয়ের বাড়ির লোকই হতাম বা দাদা বা ভাই হতাম, তাহলে আমিও সেটাই করতাম। যদি আমার বোন যদি কাউকে গিয়ে বিয়ে করে আমাদের অমতে, এবার তাকে খোঁজাখুঁজি করার জন্য যেমন যেগুলো হয় মানে রুলস হয় যে হ্যাঁ কিডন্যাপিং কেস যদি করা হয় পুলিশ তাড়াতাড়ি রেসপন্স করে, তো সেরকম কেসের জন্য 2 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ভাগ্যিস তার মধ্যে আমি ছিলাম না ভাই সাহ, ওই রাতে আমি আবার পালিয়ে গেছিলাম। তো তারপরের দিন দাদা বৌদিকে নিয়ে এসে অ্যাডভোকেট নিয়ে থানায় গিয়ে সব কিছু মিটিয়ে যে হ্যাঁ এটা কিডন্যাপিং কিছু না, সেটা ভাগ্যিস আমার বৌদির জন্য। হ্যাঁ বৌদি পুরো বাঁচিয়ে নিয়েছে। আর একদিক দিয়ে আমার কেমন জানি পালিয়ে বিয়েটা পছন্দ না, এটা যেটা সত্যি সেটা সত্যি। একদিক দিয়ে আমার পালিয়ে বিয়েটা আগে পছন্দ না, কিন্তু কিছু কিছু সিচুয়েশান এরকম তৈরি হয় যেখানে 2 জন বাধ্য হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। তো সেইখানে যতটা প্রবলেম না হয়, আগেও বলেছি সেইটুকুর জন্যই আমি ছিলাম। কারণ একটা মা আর একটা বাবার কষ্ট আমি ফিল করেছি গিয়ে। আমারও একটা বোন ছিল, ইনসিডেন্ট করেছিল, তো তখন আমি ওই কষ্টটা ফিল করেছিলাম। তো তারপর দিয়ে আমি এইগুলো সাধারণত অ্যাভয়েডই করি, আর আমি এটাই বলি যে পালিয়ে বিয়ে করিস না। তো ওকেও বলেছিলাম, কিন্তু ওদের সিচুয়েশান আলাদাই হয়ে গেছিলো। আর আমি ভাবলাম ঠিক আছে, এখন যখন তোরা এত দূর এগিয়ে গেছিস সেখান দিয়ে পেছনে ফেরার রাস্তা নেই। কিন্তু তোরা যেটা করেছিস, বিয়ে একটা হয় না যে 4টিখানি ব্যাপার না। আমি তো অলরেডি বিয়ে করে জাস্ট রেজিস্ট্রি করেই আমরা বিয়ের কি ভাই, রেজিস্ট্রি করেই বিয়ের মজা। রেজিস্ট্রি মানেই তো বিয়ে হয়। যাই হোক বিয়েই তো হয়েছিল, কী সব বলবো আমি, ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো সেটাই ভাবি। যাই হোক গাইস, ব্রেকআপ বলাটাও ভুল, আমাদের ব্রেকআপ এখনও হয়নি। যেটা সত্যি সেটাই শেয়ার করছি, আমাদের ব্রেকআপ এখনও হয়নি। ডিভোর্স নিয়ে এখনও পর্যন্ত সালা আমরা কেউ আলোচনাই করিনি। কিন্তু আমি এইসব প্রথম ভিডিও ছাড়িনি, ভিডিওও ছেড়েছে। আর আমার ভাই যেটুখানি বলার দরকার ছিল সেটুখানি বলেছি, তার জন্যই আজকে আমি কথা বলতে পারছি। আর না হলে আমায় যে এত বাজেভাবে ভাসানো হয়েছিল, যেইখানে আমার মনেই হচ্ছিলো ভাই আমি কথা বলেই বা কী করবো, অলরেডি আমায় পুরো ফাঁসিয়ে দিয়েছিল সবাই মিলে সবাই। তো এটাই বুঝলাম যে ভাগ্যিস আমি মরে যাইনি বা নিজের জীবন শেষ করে দিইনি, না হলে আমার বদনামে ওরা আলাদাই মজা নিত। কারণ আমি মরে গেলে আমি ছাড়া আর বলার কেউই নেই। আর আমি মরিনি এর জন্যই যে আমি খারাপ কিছু করিনি, আমি কারোর সাথে কোনো খারাপ কিছু করি, আমি নিজের লাইফটাকে সবসময় ঠিক করার চেষ্টা করেছি, সবার সবসময় ভালো চেয়েছি। আর যদি সেইটা নাই চাইতাম, তাহলে অন্য কারোর বাবা সৌদি আরবে কষ্ট করছে, সেই কষ্টটা আমি নিজে ফিল করে কোনোদিনও বলতাম না আমার বাবা
মাকে আমি এত কাজ করতে দিই না, তোমার বাবাকেও আমি অত কাজ করতে দেবো না। তোমাদের যা প্রবলেম আছে আমি সলভ করে বাবাকে নিয়ে আসছি। আমি যেরকম কথা দিয়েছি আমি সেরকম রেখেছি। ইভেন সব কিছুই, যে আমিই চাইতাম যে হ্যাঁ সব কিছুই ঠিকঠাক হোক, নাহলে নিজের দাদাকে কেউ কিছু দেয় না, সেইখানে আমি শুধু নিজের ভাবতাম বলে এত কিছু করেছে। এর পিছনে অন্য কোনো রিজন ছিল না। হ্যাঁ এটা ঠিকই বলেছো যে 3 বছরে যদি চাইতাম আমি আমার লাইফটাকে পুরো সেট করে নিতে পারতাম, কিন্তু আমি 3 বছরের লাইফ কাটানোর জন্য আসিনি, আমি সারা জীবন কাটানোর জন্য ভেবেছিলাম। আর তার জন্যই হয়তো এই কষ্টগুলো এখনও আছে, আর কিছু কিছু কষ্ট সারা লাইফ থেকেই যাবে, সেটাকে নিয়ে এগোতে হবে। আর হ্যাঁ কষ্ট এখন যেমন কষ্টটায় কষ্ট দিচ্ছে, আস্তে আস্তে না সেই কষ্ট দেয় না। মানে আজকের দিনে দাঁড়িয়ে ধরো আজকের দিনে ঘটা জিনিসটা আজকে যেই কষ্টটা আমায় দিচ্ছে সেটা 30 দিন পরে আর দেবে না। তো সেই আশায় এখনও বেঁচে আছি যে আরও কিছু টাইম যখন যাবে এতটা কষ্ট বা অনেক কিছু ফিল হয়, মানে যারা যাবে ওই সিচুয়েশান দিয়ে তারাই বুঝবে। এটা না কাউকে ফিল করানো যায় না কাউকে বলে বোঝানো যায়। আমি তো মানে এক্সাইটেড যে এত তাড়াতাড়ি কী করে, মানে আমি পারি না যে হ্যাঁ ভুলে যেতে, যে এটা এরকম না এরকম, হ্যাঁ এইগুলো তো ঠিকই হয়নি, আমি কেন এত কিছু ভাবছি, আমি কেন সব ভালো কলোর কথা মনে রাখবো। তো আমি তো চাই আমাদের দুজনের লাইফই বেটার হোক, ও সামনে যা করবে ভেবে চিনতে। আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুলকানি, মানে সরি গাইস, আমি না ওর কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বেরোয়। আমি তার জন্য আরও ঠিক করেছি আমার একটা রোস্টিং চ্যানেল দরকার, যেইখানে আমি পুরো মানে পাই টু পাই ঠুকবো, আর আমি সবার প্রথমে শালা তোকে ঠুকবো। আর তোকে আজকে একটা কথা বলি শোন, ডিয়ার চুদির ভাই, তোকে নাম দিচ্ছি আমি চুদির ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। তো তুই যে ভালো আছিস তার একমাত্র ক্রেডিট মানে তার, যাকে তুই বদনাম করছিস। নাহলে 1 বছর আগে যেই ভিডিওটা পোস্ট করেছিলি না, তার অ্যাকশান আমি যেগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে বাঁচিয়েছে একমাত্র সে। আর যদি আমি সেদিনকার সেই জিনিসগুলো করতাম আজকে তুই এতগুলো কথা বলার সাহস পেতি না। আমি ওয়ার্ন করলাম, দেখ ভাই তুই যেইটুখানি সোশ্যাল মিডিয়ায় দেখেছিস সেটা অনেক কম, এই কাটাকাটি মারামারি দেখেছিস, আমি মারামারি ছেড়ে দিয়েছি। এটা ভাবিস না যে আমি মারামারি ভুলে গেছি। মাথা যদি খ্যাচ খায় না, বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে, তো দ্বিতীয়বার আর বোঝাতে হবে না। আর ভাগ্যিস যে আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমার যদি কখনো যদি একটু মন খারাপ তো হয় যে যা হয়েছে হয়েছে, এখনও তো আমার রেজিস্ট্রি যাই হিসাব করি তারপরে দেখব, তারপরে আবার একটাই কথা ভাবি কার জন্য করব, যে আমার লাইফে পরবর্তীতে থাকছি না তার জন্য কেন আরও একটা ঝামেলা আমি এক্সট্রা অ্যাড করব। তো এই কথাগুলো এখন আমি ভাবছি বলে তুই ভালো আছিস। তুই যা করেছিস, কিছু করিস আর না করিস, বদলামই নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন রন এমনকি প্রীতি মণ্ডল কেন আলাদা থাকতেছে। ইতিমধ্যে আপনারা পুরো ভিডিওতে দেখতেই পেলেন রন কি বক্তব্য রাখলো ভিডিওতে, মানে সবকিছু ঠগিয়েছে নাকি প্রীতি মণ্ডল, মানে লোন পর্যন্ত শুরু করে যত ঝামেলা রয়েছে সবকিছু চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর। আর রন তার লাইফে কিভাবে স্ট্রাগল করেছে, এমনকি তার ভালোবাসার কাহিনী কিভাবে তারা পালিয়ে বিয়ে করেছে, তার একটু একটু হলেও আপনারা এই ভিডিওতে জানতে পেরেছেন। তবে অন্যদিকে প্রীতি মণ্ডল সবকিছু খুলে না বললেও কয়েকটা রনকে নিয়ে উদ্দেশ্য করে কথা বলেছে, এটা আপনারা অনেকেই দেখেছেন। তবে রন ইতিমধ্যে জানিয়েছে তাদের মধ্যে এখনো কোনো ডিভোর্স হয়নি, তারা শুধু আলাদা আলাদা থাকতেছে, তবে তারা দুইজন আর এক হবে না এইটা শিওর। তো যাই হোক প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।